শেষের কথাটায় পুনমি এই লোকটাকে কেমন অন্য মানুষ মনে হলো। যেন পুনমির জন্য দরদ উতলে পড়ছে। যেন লোকটা ইরফান মির্জা নয়, লোকটা পুনমির কিডন্যাপার নয়, এমন কিছু হয় কখনো। লোকটা যেন পুনমির কাছের লোক। এমন দরদ মাখা প্রশ্নটা বিপরীতে পুনমি উত্তরটা বেশ ভদ্রভাবে দিল, আগের থেকে বেটার। মিস জেনি শুকনো হেসে কিচেনে গেলেন চা বানাতে। দ্রুত চা খেয়ে ছেলেটা চলে যাক প্রীতম আসার পূর্বে, নয়তো আবারও তক্কাতকি হতে পারে। ইরফান পুনমির হাত দেখল। বলো, বসো। পুনমি ধীরে ধীরে বসে বলো, ভাবি বাড়িতে নেই। বলছি তো, ব্যাসমেটকে দেখতে এসেছি। এমন আন্তরিকতা প্রত্যাখ্যান আপনার থেকে রাখা আগ্রহ নেই পরিমাণ কাটকার জবাব দিল পুনমি। বুঝিয়ে দিল পুনমি ভদ্র, তবে সে আশা না করে ইরফান থেকে কোনো কিছুর। ইরফান মেয়েটাকে খানিকটা সময় ধরে দেখে মুচকি হাসল। পরে একটা বই নাড়াচাড়া করতে করতে বলল, একাডেমিতে জানে আমি তোমার রিলেটিভ? না, জানে না। তারা ওটা জানে আপনি আমার কিডন্যাপার। তবে তো তুলোধুনো করে ছাড়বে আপনার। ইরফান হাসল, বলো কেন দিচ্ছ না ওদের? বলে আমার লাভ, রাগ আমার। আমি কেন অন্যের হায়ার করব আমার হয়ে রাগ দেখানোর জন্য? তারা আপনাকে মাথায় করে নাচুক। ইরফান আবারও চুপ করে দেখল ওকে। এবার শুকনো গলায় বলো, তুমি খুব সরল মেয়ে, সব কিছু ব্যাখ্যা নিজের মতো করে সাজিয়ে সুখী থাকতে পারো। যদি আমি তোমার মতো হতে পারতাম। পুনমি এই জটিল কথাটার মানে বুঝতে পার না। সে নীরব। ইরফান বইয়ের সেলফগুলো ঘাটাঘাটি করে দেখতে দেখতে গুনগুন করে গান গাইছে। পুনমি না চাইতেও কান খাড়া করে শুনছে। কিছুক্ষণ পর জড়তা, ক্ষোভ, রাগ এক সাইডে ঢেলে রেখে তার কৌতূহলী মন জানতে চাইল, গান কার কাছ থেকে শিখেছেন আপনি? উস্তাদজির কাছ থেকেই। ছোটবেলায় প্র্যাকটিস করতেন নিয়মিত? বলতে পারো। তাহলে গুন্ডামি করতেন কখন? ইরফান দু চোখ বন্ধ করে ফেলে, হাতে বই ভাঁজ করে নেয়। এতক্ষণ নরম গলায় কথা বলে আকস্মাৎ ইরফানের মুখটা কৌশলে ঝামা ঘষে দিয়েছে এই একরক্তি মেয়ে। অবশ্যই ইরফানে ভুলে বসেছিল এই মেয়েটা প্রেরণা প্রীতমের বোন। লম্বা শ্বাস ফেলে ইরফান নিজের হুট রাগটা নিয়ন্ত্রণ নিয়ে স্বাভাবিক গলায় বলো, ওটার যেন আমার সময় থাকতো আলাদা। ধরো ঘুম থেকে উঠে মন চাইলে। পুনমি হাসছিল অপমান করে, কিন্তু তার অপমান এই লোক গায়ে মাখেনি দেখে পুনমি বেরাজ হলো। ইরফান তখন আশেপাশে তাকিয়ে বলতে লাগলো, এইসব বই তোমার? জি। এত বই তুমি পড়েছ? জি। বাহ, বেশ। কে পড়ে শোনায়? মিস জেনি। জি। পুনমি খারাপ লাগছে না নিজেকে জাহির করতে। লোকটা জানুক পুনমির যোগ্যতা। পুনমি তার মতো বান্ডুলে নয়। তখন ইরফান বলল, নিক স্মিথ দি সেঞ্চুরি সেকেন্ড সিরিজ পড়েছ? পুনমি অবাক হয়ে বলল, জি। আপনি পড়েছেন? হ্যাঁ। আপনি বই পড়েন? আগে পড়তাম না, রিহাব কি অভ্যাস হয়েছে, এখন বদ অভ্যাস হয়েছে বই পড়া। এটা থার্ড সিরিজটা পড়েছি। পুনমি অবাকের ওপর অবাক হয়ে যায়, নেত্রযুগল বিস্ফোরিত। বলল, থার্ড সিরিজ? কিন্তু এটা তো বিডিতে পাইনি। কণ্ঠে নিদারুণ কৌতূহল পুনমি। ইরফান চুপচাপ দাঁড়িয়ে পুনমির স্বাভাবিক আচরণগুলো লক্ষ্য করতে থাকে। মেয়েটা আগ্রহ, মেয়েটা সরলতা, মেয়েটার জীবনের সাথে জড়িত খুঁটিনাটি সব কিছু ধীরে ধীরে তার নখদর্পণে আসছে। ইরফান বলল, আই নো। রিহাবে মারামারি করে প্রফেসর জনের কাছ থেকে গিফট পেয়েছি। উনি আমেরিকা থেকে এটি এনেছিলেন। এক পিসি আছে ওটা এদেশে, সেটা আমার কাছে। বিস্ময়াভিভূত হয়ে পুনমি বলল, ওয়াও। ইরফান মুচকি হাসল। এই মেয়ে তার সাবকনসাস মাইন্ডে চলে গিয়েছে, ভুলে গিয়েছে সে তার কিডন্যাপারের সাথে কথা বলছে। তার কৌতূহল আটকে আছে নিক স্মিথের বই। ইরফান এবার নর্মকণ্ঠে বলল, তুমি পড়তে চাও বইটা? চাই, তবে ওটা তো 2 বছর আগে পাবই না। আমি আমারটা দিতে পারি, ধার নেবে? নিচু গলায় পুনমির দিকে ঝুঁকে ইরফান জানতে চাইল। পুনমি আচমকা পিছিয়ে গেল। সে রাগ করতে পারছে না, তার লোকটার প্রতি কোনো বিরূপ প্রতিক্রিয়াও আসছে না।
পূনমী মাথা নিচু করে সাপ সাপ বলল, আপনার থেকে ধার নিয়ে বই পড়ার মতো সক্ষতা আমার কাছে বলে মনে হয় না, নেব না, তবে কিনে নাও। সাথে সাথে ইরফান বলল, পূনমী মনে খুব লোভ জেগেছে বইটার কথা শুনে। কত কত চেষ্টা করে বইটা পেল না, কিন্তু এই লোকের কাছে বাড়তি কোনো সম্পর্কে পূনমী গড়বে না। সে যতই প্রিয় বই নিয়ে সাধুক না কেন। পূনমী বলল, নো থ্যাঙ্কস। ওকে আর সাধল না ইরফান, শুধু আর চোখে পূনমীকে দেখছে আর মিটি মিটি হাসছে। এই মেয়েকে এখন বইটা দিলে সে ঝাঁপিয়ে পড়বে নির্ঘাত। ইরফান বলে, ওটা এমনিতে বিক্রি করে দিতাম। আমি মনেস্টার মানুষ, ওসব বইটই যত্ন করতে পারি না সেলফে সাজিয়ে। ওটা কোনো প্রকৃতি বই পড়ুয়া লোকে বিক্রি করে দিব। উসখুস করছে পূনমী, লোভ জাগছে, আবার সেটা যদি দমিয়ে ফেলছে। এই টপিককে কথা ঘোরাতে পূনমী বলল, মারামারি করে বইয়ের উপহার পান আপনি? আপনার প্রফেসর কি পাগল ছিলেন? মারামারি বলতে বক্সিং। আপনি বক্সিং জানেন? অবাক হচ্ছ কেন? তোমার ভাইয়ের নাকে কত প্র্যাকটিস করেছি। বলতে বলতে শব্দ করে হেসে উঠল ইরফান। পূনমী এবার মেজাজ গরম করে ফেলল। এতক্ষণে লোকটা ভং ধরেছিল, এই তো ফিরল আসল রূপে। তাদের 3 ভাই বোনের পিছনে লাগতে মজা পায় এই লোকটা খুব। ইরফান পূনমীর বেজার মুখ দেখে হাসি থামিয়ে নিজের মনে মনে গালি দিল। পরপর বলল, আমি বক্সিং জানি না, আন্দাজে ঘুষি মারি। রিহাবে কিভাবে ম্যাচ জিতেছি জানি না। আপনি এবার যান। আপু ভাইয়া আসলে দেখলে ভাবির সাথে আবার ঝামেলা করবে। আমি আমার ফ্যামিলিতে ঝামেলা চাই না। ভাইয়া ভাবির সাথে দুর্ব্যবহার করুক আমি চাই না। ইরফান ওকে দেখতেই থাকলো নিমিমেষ চেয়ে থেকে। কণ্ঠ কোমলতা ঢেলে বলো, সো নাইস অফ ইউ। তবে চাটা খেয়ে যাই। মিস জেনি কষ্ট করে বানালেন। আর একটু নাইসও। প্লিজ। পূনমী মুখ চোখ শক্ত করে দাঁড়িয়ে রয়। ইরফান হেসে মিস জেনির হাত থেকে চায়ের কাপ নিয়ে চুমুক বসাতেই কলিং বেল বেজে উঠল হঠাৎ। ইরফান আস্তে করে দাঁড়িয়ে আছে, তবে আঁতকে উঠল পূনমী। মিস জেনি একটা ঢোক গেলে এগিয়ে দিয়ে পাসওয়ার্ড দিয়ে দরজা খুলতেই দেখল ইনু প্রীতম দাঁড়িয়ে। আজ ইনু শেষ ক্লাস দুটো হয়নি। প্রীতমের নিজের কাজ সেরে তাড়াতাড়ি এসে পড়ল। দুজনের মুখে ছিল হাসাহাসি। পরক্ষণে ফ্যাকাশে হলো দুজনের মুখ। 3 দিন হয়ে গিয়েছে ইহানের সাথে প্রেরণার দেখা হয়নি। ইহান নিজে খুব ব্যস্ত ছিল। আজ হঠাৎ এভাবে, তাও নিজের সামনে ধীরতা নিয়ে দাঁড়িয়ে আছে দেখে কিছুটা অবাক হলো ইহান। পরপর মনে মনে হিসাব মেলালো। ভদ্রমহিলা বুঝিয়ে দিতে চাইছে ইহানকে নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, কোনো জড়তা নেই। নিজের আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা তার ধীর। দুজনে মার্জিত আলোচনা সেই দিন শেষ হয়েছে। প্রেরণার শাড়ির আঁচলে ধুলো ময়লার মতো ওসব ঝেড়ে ফেলছে। ইহান সামান্য হেসে বলল, বসুন। প্রেরণা চেয়ার টেনে বসলো। ইহান স্বাভাবিক ভঙ্গিতে জানতে চাইল, কি হয়েছে? কোনো অসুবিধা? কি সাহায্য করতে পারি? তীব্র জড়তাবোধ প্রেরণার ভিতরে। বুঝতে না দিয়ে স্পষ্ট বলো, ভাড়াটা ক্যাশ দিতে চাচ্ছি এ মাসে। ঠিক আছে দিন। অন্তর নেই আপনাকে দিব? জি। প্রেরণা ভ্যান্টি ব্যাগ থেকে টাকাগুলো বের করে রাখলো টেবিলে ভদ্রমতো। ইহান সেদিকে তাকিয়ে আন্তরিক হেসে বলো, কোনো অসুবিধা হলে জানাবেন। ইদানিং সরকার দলীয় পার্টির স্বৈরাচারিতা বেড়েছে। রেস্তোরাঁয় কেউ বিরক্ত করলে আপনকে জানাবেন। প্রেরণা মাথা নিচু করে মাথা নাড়ায়। মনের মধ্যে একটা খচখচানি ছিল। বিয়ের প্রস্তাব নাকচ করার জন্য সাগর বিয়ের মতো প্রেরণার সাথে চুক্তি না করে ক্যান্সেল করলে প্রেরণা বলার কিছু থাকতো না আর। তবে এই লোকের স্বাভাবিক আচরণে প্রেরণা একটু হাঁপ ছাড়ল। নিজের থেকেই বলো, নেক্সট মান্থে ভাড়া বৃদ্ধি সংক্রান্ত আলোচনায় বসবো। জি আচ্ছা। কম্পিউটারে একটা বিল টাইপ করতে করতে জবাব দিল। বিলের কাগজটা প্রেরণার হাতে দিল চুপচাপ। লোকটা সহজ স্বাভাবিক আচরণ প্রেরণার জড়তা অনেকটা কাটিয়ে দেয়। প্রেরণা আসছি বলে চলে যায় কক্ষ থেকে। ইহান চুপ করে টেবিলের উপর রাখা ক্যাশ টাকাগুলো তুলে নিয়ে ড্রয়ারে ফেলে রাখে। বিড়বিড় করে বলে, চুক্তি বাতিলের ভয় পাওয়ার প্রয়োজন নেই। আপনাকে আমি ছাড়ব না প্রেরণা।
কখনো না। ইরফান শান্ত ভঙ্গিতে চা খেতে খেতে ইনুকে বলল, তোর ল্যাবের কার্ডটা রিনিউ করেছি, ওটা দিতে এলাম। ভালো আছিস? পকেট থেকে কার্ডটা বের করে ইরফান ইনুকে দেয়। ইনু নিজেকে সামলে ভীষণ খুশি হয় দাদানকে দেখে। এত হীনমান্যতা ভুগছে না সে। দাদানের কোনো বাজে ইন্টেনশন নেই, এত অপরাধী ভাব করার কিছুই নেই। সে বলল, ভালো করেছো এসেছো, বসো। ইরফান আর চোখে তাকায় প্রীতমের দিকে। প্রীতম এক পলক ইরফানের দেখছে, এক পলক দেখছে পূর্ণমীকে, যে একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখে মুখে নেই কোনো জড়তা। ইরফান বলল, কেমন আছিস প্রীতম? ভালো, তুই? ভালো। স্বাভাবিক কুশল বিনিময়। ইনু ব্যস্ত হয়ে পড়ল দাদানকে নিয়ে। এক ফাঁকে ভাবি হিসেবে নিজের দায়িত্ব পালন করতে পূর্ণমীকে বলো, ঘরে যাও পুনম, এখানে দাঁড়িয়ে থাকতে হবে না। পূর্ণমী ঘরে চলে যায়। ইনু কিছু ফল কেটে মিষ্টি বের করে ইরফানকে আপ্যায়ন করে, আর প্রীতম শুধু চেয়েছে দেখে ইরফানকে। ইরফান বেরিয়ে যাওয়ার সময় প্রীতমকে নিচে যাওয়ার বাহানায় বেরোলো আজও, এবং লিফটে ইরফান কলার চেপে ধরল প্রীতম। ভীষণ ক্রোধান্বিত লাগছে তাকে। ইরফান কোনো প্রতিক্রিয়া না দেখে সে আর খেপে গিয়ে চেঁচালো, আমার বোনের সাথে কি তোর? কিছুই না। কেন এসেছিস এই বল, কেন এসেছিস? ইনুর কার্ড দিতে তো আসিসনি, তোকে আমার থেকে ভালো কেউ পড়তে জানে না। বল তোর প্ল্যান কি? বাড়িতে এসে আমার ছোট বোনটার ব্রেন ওয়াশ করা? ইরফান শান্ত থেকে প্রীতমের হাত সরিয়ে দিয়ে বলো, ভুল ভাবছিস, আমি কারো ব্রেন ওয়াশ করতে নেই। তাহলে এভাবে আসিস কেন? কেন পড়ে আছিস আমার বোনের পিছনে? ও বোকাশোকা মেয়ে ইরফান, লিভ হার অ্যালোন। কেন পড়েছিস? তোর বুঝতে ভুল হচ্ছে, আমি পুনর পিছনে পড়িনি। ডোন্ট কল হার পুনো। প্রীতম গর্জে ওঠে। ইরফান ততটাই শান্ত। কিছুক্ষণ পর বলে, আমি পূর্ণমীর পিছনে পড়িনি। এইটুকু জেনে রাখ, তোর বোনটা খুব সরল, ওর পিছনে কেন পড়ব? শুধু আমার অজ্ঞাত থাকলে ওকে ভালোবাসতাম। প্রীতম চমকালো, চোখ বড় বড় করে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে ইরফানের দিকে। লিফট এসে গ্রাউন্ড ফ্লোরে থামতেই ইরফান চুপচাপ বেরিয়ে যায়, বলে যায়, রিল্যাক্স। ইরফান মির্জা তোর বোনকে চুরি করবে না, আর রিল্যাক্স। লিফটে দাঁড়িয়ে রয় প্রীতম। নিমিষে চোখ মুখ শক্ত হয়ে যায়। আজ পূর্ণমীকে আচ্ছা মতো বকবে সে। বোকামির একটা সীমা থাকে। কত সহজ হয়ে দাঁড়িয়েছিল ইরফানের সামনে। প্রীতমের বুকটা ধক করে উঠল। এটা দেখা মাত্রই ধীরে ধীরে তার শঙ্কা আর বাস্তব হয়ে যায়। নিজের বোনের পাশে ওই বদনটাকে কখনোই মানবে না প্রীতম, কোনো দিনও না। তার শ্বশুরবাড়ির লোকের সাথে আলোচনায় বসবে সে, উপায় নেই। একটা না একটা ঝামেলা লেগে যায়, যার প্রভাব পড়ে ইনুর সাথে তার সম্পর্কে। বোকাটা বুঝতেও চায় না, তবে নিজের বোনকে তো সতর্ক করাই যায়। রেগে মেগে আগুন হয়ে প্রীতম ঘরে ঢুকে পূর্ণমীকে ডাকতে লাগলো, পুনম, এই প্রণব, এদিকে আয়, কথা আছে তোর সাথে। ভাইয়ার হাঁকডাক শুনেই পূর্ণমী চিন্তিত হয়ে পড়ে ভীষণ। এমন করে ডাকছে কেন ভাইয়া? তাকে বকবে নাকি? ঠিক কোন ব্যাপারে বকবে? ইনু তখন প্রচণ্ড পেটে ব্যথা নিয়ে ওয়াশরুমে ছিল। গতকাল রাত থেকে চিনচিনে ব্যথা হচ্ছে তার পেটে। ওয়াশরুমে থাকার প্রীতম হাঁক ডাক তখনও শোনেনি সে। প্রীতম গিয়ে পূর্ণমীর সামনে দাঁড়ায়। পূর্ণমী ঘাবড়ে গিয়ে বলো, কি হয়েছে ভাইয়া? ও প্রায় আসে এখানে। নিরেট গম্ভীর স্বর প্রীতমের। কে? ইরফান। পূর্ণমী ঘামছে মিস জেনিও। পরপর নিজেকে সামলে নিয়ে পূর্ণমী ধীর সুস্থে বলে, না। তুই দরজা খুললি কেন? মিস জেনি ফোন দিল না কেন আমাকে? ধমকে ওঠে প্রীতম। মিস জেনি আর পূর্ণমী দুজনই আতকে ওঠে ধমকে। প্রীতম মেজাজ বিগড়িয়েছে খুব। আবারও বলো, ভুলে গিয়েছিস নাকি? তোর সাথে কি করেছে ও? ভুলে গিয়েছিস? ভুলিনি ভাইয়া। গলা স্বর খাদে নামিয়ে বলল পূর্ণমী। তাহলে কোন সাহসে আমি বাড়িতে না থাকা অবস্থায় দরজা খুলবি? বোকা কোথাকার। পূর্ণমী মাথা নিচু করে আছে। মিস জেনিও ভয়ে সিটিয়ে আছে। এখন যদি প্রীতম জানে ইরফান ছায়ানটে পৌঁছে গিয়েছে, তাহলে ধুমধুমার লেগে যাবে বাড়িতে। প্রীতম রাগে গজগজ করছে, পায়চারি করছে ঘরময়। পাগল পাগল লাগছে নিজেকে তার। অনবরত বলছে, স্কাউন্ডাল একটা, নতুন ফোন দিয়ে আসছে আমাদের জ্বালানোর।
ওর আমার সামনে সামনে থাকতে হবে সবসময়। এখন অন্য উপায় বের করেছে স্কাউন্ডালটা, বাস্টার্ড। পুনমি মলিন মুখে দাঁড়িয়ে আছে। শুধু অস্ফুট বলো, গালি দিও না ভাইয়া, ভাবি শুনলে কষ্ট পাবে। কিন্তু ততক্ষণে সব শেষ। ইনু এসে সে কখন ওদের ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। প্রথমে দেখলেন মিস জেনি। ঘাবড়ে গিয়ে প্রীতমকে বলো, বৌমা এসেছে প্রীতম। প্রীতম চৌকিতে ঘুরে তাকায়, দেখতে পায় ইনু ভেজা চোখে তার দিকে তাকিয়ে আছে। এতপর কেঁদে দেওয়ার মতো করে বলো, তুমি বাস্টার্ড বললে দাদানকে? আমার দাদান বাস্টার্ড? কথাটা বলে ইনু ছুটে গিয়ে রুমে ঢুকে কাঁদতে লাগলো বিছানায় বসে। প্রীতম একটা লম্বা শ্বাস ফেলে বিড়বিড় করে বলো, লেগে গেছে আগুন শালা। ঘরে ঢুকে ইনুকে কাঁদতে দেখে প্রথমে দরজা লাগায় প্রীতম, তারপরে ঘুরে ইনুকে ঠান্ডা গলায় বলে, রাগের মাথায় বলেছি এটাকে ইস্যু করো না প্লিজ। ইস্যু করবো না? আমার দাদান বাস্টার্ড, তার জন্ম পরিচয় নেই? গালি দেওয়ার সময় এত মিনিং দেখার টাইম থাকে না। স্টপ ক্রাই ইনু। তাই বলে গালি দেবে? কেঁদে উঠল ইনু। কেন বিয়ের আগে তোমার মেজো দাদানের কথায় কথায় আমাকে বাস্টার্ড বলতো না? আমার কি জন্ম পরিচয় ছিল না? এবার খুব রেগে যায় প্রীতম। ইনু বলো, সেই তোমার সব কিছু আমার দাদানের সাথে প্রতিযোগিতা করে তার থেকে শোধ নিতে। ওভাবে বিয়েটা করা তো বড় কারণ ছিল ওটাই। দাদান খারাপ হলে তুমিও খারাপ। তোমারটা বোঝা যায় না শুধু। ইনি কি বলছো? মাথা ঠিক আছে? আই লাভ ইউ। আমার তোমাকে পেতে হতো অ্যাট এনি কস্ট। চেঁচিয়ে উঠল প্রীতম। ওকে আবারও মানলাম। তোমার আত্মপক্ষ সমর্থনের সব যুক্তি মেনে নিলাম। তবে তুমি কেন এটা মানতে চাও না দাদান ভালো হয়ে গিয়েছে? কেন দাদান কোনো বাজে আচরণ করেছে এসে থেকে? বলতে পারবে? তবে কেন আজ বাস্টার শব্দটা ব্যবহার করছো তাকে গালি দিতে? কী অন্যায় করেছে দাদান? বোনের বাড়িতে এসেছে তাই তো, তাই বাস্টার্ড? ইনুর ইনোসেন্ট ভালো ছিল না। ও পুনমিকে একটু বলে থেমে গেল প্রীতম। ইনু বলো, থামলে কেন বলো? ও পুনুকে ব্রেন ওয়াশ করতে বাড়িতে এসেছে আর তোমার বোনও গলে যাবে। এই তোমার বোন দরজা খোলে কেন? দরজা না খুললেই তো আমার দাদান ঢুকতে পারবে না। ন্যাকামি হচ্ছে ভাই বোন মিলে। ইনু স্টপ, লিমিট ক্রস করছো। নো আই এম নট। তোমাকে আমার স্বীকার করতে হলে আমার দাদানকেও স্বীকার করতে হবে। ইনু থার্ড পারসন ঢোকাবে না আমাদের মাঝে, খবরদার। 14 গোষ্ঠীকে আমি ঢোকাবো। বিয়েটা শুধু দুজনের না, জড়িয়ে আছে দুটো পরিবার। আমি চেয়েছিলাম সবাইকে হাত পায়ে ধরে মানিয়ে তোমাকে বিয়ে করব। কিন্তু তুমি একটা গেম খেলে বিয়ে করলে আমায়। অবশ্যই পাপা ঠিকই বলতো, পরিবারের মানে তুমি বোঝো না। কিছুক্ষণ তাকিয়ে রয় প্রীতম ইনুর দিকে, তারপর বলে, আর তুমি বোঝো? বুঝলে আমার বোনদের নিজের বোনে মনে করতে তুমি। ওদের তুমি তোমার স্বার্থ অনুযায়ী আদর ও সম্মান দাও। এসব আমার চোখে পড়ে না? সারাদিন দাদান দাদান করে নাচো। কই পুনমিকে গিয়ে কখনো তো বোঝাও না একবারও যে পুনু আর ভয় নেই? ইনু খুব আহত হয়। বলো, আমি স্বার্থ অনুযায়ী ওদের ভালোবাসি? মাঝে মাঝে তাই মনে হয়। চুপ হয়ে যায় পুরোপুরি ইনু। প্রীতম বলতে থাকে, এনাফ হয়েছে ইনু। হ্যাঁ আমি জোচ্চোর, তোমায় ঠকিয়ে বিয়ে করেছি। পাপ আমি করেছি, আর আমি আমার অপরাধে আমার বোনদের ভুগতে দেব না। আমি তোমাকে নিয়ে আলাদা হব। তোমার কষ্ট তোমার দাদানের বাড়িতে আসতে পারবে না। তাই তো আমাদের আলাদা সংসার, তা অবাধ বিচরণ থাকবে। আজ আপু আসো, বিকেল আমি ফ্ল্যাট দেখব। ইনু হতভম্ব হয়ে কাঁদো কাঁদো বলো, আলাদা হব মানে? এই অ্যাপার্টমেন্ট থেকে চলে যাবো মানে? ওমা, তুমি জানো না তোমার জোচ্চোর ব্যাগারবান হাজব্যান্ড তার আপুর আশ্রয় থাকে? এই ফ্ল্যাট আপুর। ও এখানে কতদিন থাকবো? আমরা আলাদা হব, এতে তোমার মেজো দাদান রোজ আমার কাছে আসতে পারবে। আর আমার বোনটাকে নিয়ে আমার টেনশন হবে না, বরফ ঠান্ডা গলায় বলে প্রীতম। কিন্তু ইনু কষ্টের মাত্রা বাড়ছে। সে বসে পড়ে কাঁদল কিছুক্ষণ। প্রীতম কঠিন হয়ে দাঁড়িয়ে আছে। আজ দুপুর তখন 12:30। প্রেরণা এখনও ফেরেনি। সে সূত্রের স্কুলে প্যারেন্টস মিটিং আছে। এদিকে ইনু নিজের ব্যাগ গোছাচ্ছে। সে থাকবে না এখানে। অভিমান হয়েছে খুব। ব্যাগ গুছিয়ে শান্তিনীরে চলে যাবে বলে প্রীতম ওকে আটকায়। এসব কোন ধরনের পাগলামি? মাম্মা বাবার কাছে চলে যাব আমি। তুমি এখানে থাকো,
আমার কিংবা আমার দাদানের জন্য বোনদের থেকে আলাদা হতে হবে না তোমার। ইনু, ইস দিস টু মাচ। কোথাও যাবে না তুমি? আমি যাবই, ছাড়ো তুমি আমার হাত। পৌনমী আর মিস জেনি এসে ওকে আটকায়। পৌনমী তো কেঁদেই ফেলো। ভাবি, আপু আসুক না, ঠান্ডা মাথায় কথা বলো তোমরা। এভাবে যেও না, আঙ্কেল আন্টি কী ভাববে? ভাবতে তাদের মেয়ে অযোগ্য, তাই সংসার করতে পারছে না। ভাবি, ভাবি, আমার কোনো অভিযোগ নেই তোমার কিংবা তোমার দাদানের প্রতি। ভাইয়া একটু রেগেছে, মানিয়ে নাও। আমি তো ঝামেলা করছি না, তাই না? আপু তো করছে না, প্লিজ যেও না। ইনু চুপচাপ ওর হাতটা সরিয়ে নিল। যা দেখে প্রীতম মেজাজ আরও বিগড়ালো। চেঁচিয়ে বলো, এতটুকু মেয়ে তোমাকে বুঝের কথা বলছে আর তুমি অবুঝের মতো করছো? বেশি বাড়াবাড়ি করছো। এক পা তুমি বাইরে দিবে না। ইনু ঘুরে দাঁড়ায়, সে যাবেই। প্রীতম ওর হাতটা টেনে ধরলো শক্ত করে। ধমক। বলো ইনু। এক ঝাটকা ইনু ছাড়িয়ে নিল নিজের হাত। কান্নার রাগ মিশ্রিত কণ্ঠে বলে, তুমি আমাকে টর্চার করছো প্রীতম। তৎক্ষণাৎ হাত ছেড়ে দেয় প্রীতম। মুহূর্তে মুখটা ফ্যাকাশে হয়ে যায়। আহত গলায় বলে, স্বামী হিসেবে শাসন করছি, সেটা টর্চার হয়ে গিয়েছে। ইনু যেন একটা কথা শুনতে চাইছে না। ব্যাগ রেখে হনহন করে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে যায়। মিস জেনি পেছন থেকে অনবরত ডাকছে, ও বৌমা দাঁড়াও। পৌনমীর কাছে নিশ্চুপ। প্রীতম মলিন মুখে দাঁড়িয়ে আছে ঠায়। পরপর মুখে ফুটে উঠে চাপা রাগ। সে যায় না ফেরাতে ইনুকে। গেলে যাক, অনেক অবুঝপনা সহ্য করেছে, মানিয়ে নিয়েছে প্রীতমের নির্লজ্জর মতো দিনকে দিন। এবার সব কিছু মাত্রা ছাড়িয়েছে। এবার বড়দের নিয়ে বসবে প্রীতম, তার শ্বশুর চাচা শ্বশুরদের নিয়ে বসবে। বোঝাতে হবে এই মেয়েকে, ওর আচরণ ঠিক করতে হবে। পৌনমী বলল, ভাইয়া তুমি যাচ্ছ না কেন? গেলে যাক। আমাকে মানে একটা পাপ করেছি আমি যেন, তাই এত ভুগছি। আমি আর পারছি না। ও বাড়ি বড়রা দেখবে এখন বিষয়টা। আমার ওদের ওপর ভরসা আছে। আর তুই ওই ইরফান বলে যদি দরজা খুলিস তো থাপ্পড় খাবি, দূরে থাকবি ওর থেকে। বাড়িতে তখন শুধুমাত্র ইরফানই ছিল। ইসমান ইউনিভার্সিটিতে পড়ি ক্লিনিকে, ইরফান পার্টি অফিসে। ইনু গেটে পা রাখা মাত্রই আবারও পেট চেপে ধরল কয়েক মুহূর্তের জন্য। এই ব্যথাটা কিসের ব্যথা সেটা বুঝতে পারছে না। পিরিয়ডের ব্যথা এটা নয়, তবে তলপেটে অনেকটা নিচে দুপাশে ব্যথা হচ্ছে। আজই প্রথম হচ্ছে ব্যথাটা, আগে কখনো হয়নি। মাম্মাকে জানাতে হবে এটা। ইনু কাঁদছিল। ওকে দেখে বাড়ি হেল্পিং হ্যান্ড রাহেলা বলল, ছোটো মামনি কাঁদতেছো কেন? ইসি মামনির জ্বর কমছে তো কিছুটা, নিউমোনিয়া ধরা পড়ছে ডাক্তার দেখতাছে তো, কাইন্দো না। ইনু জবাব না দিয়ে চুপচাপ দোতলায় উঠল। ইরফান ফোন কানে চেপে ধরে কথা বলতে বলতে ঘর থেকে বেরোচ্ছে। ইসি খবরটা নিল। হসপিটালে ফ্যামিলি কাউকে রাতে থাকতে দেওয়া হচ্ছে না, জ্বরও কমছে না। ইরফান ভাবছে সে একবার যাবে। ঠিক তখনই ইনুকে দেখে থমকা ইরফান। ইনু কাঁদছে। প্রেরণা বাড়িতে ঢুকেই ইনুকে না পেয়ে চেঁচামেচি শুরু করে দিয়েছে প্রীতমের ওপর। তাই বলে যেতে দিবি? এই ভর দুপুরে মেয়েটা বাড়ি ছাড়লো, একটু কি বোঝানো যেত না? বুঝিয়েছি আপু, ইভেন পূর্ণ অনুরোধ করেছে। সে কি কারো কথা শুনে? আমাকে বলো আমি টর্চার করছি। প্রেরণা ঘামছে। এখন ইসমাম মির্জা এটা নিয়ে আরেকটা ইস্যু তৈরি করবে। প্রেরণা বলার কিছু থাকবে না। আর ভাইয়ের দিকে তাকিয়ে প্রেরণা বলে, একজন অবুঝ হলে আর একজন একটু বেশি ধৈর্যশীল হতে হয়। বিয়েটা কোনো ব্যবসায়িক চুক্তি না, যৌথ মালিকানা। ব্যবসা না হয় বনিব না, হলো না, ফটাফট চুক্তি ক্যান্সেল। অনেক অপশন আছে প্রীতম, খুব এফোর্ট দিতে হয় এই সম্পর্কে। আমি তো ওকে ছাড়বো না আপু, ওকে একটু স্পেস দিলাম, যদি একটু নিজে থেকে বোঝে। তাছাড়া এইবার আমারও বাড়ির লোকের হেল্প লাগবে ইরফানের ব্যাপারে। ইরফানের ব্যাপারে? ইরফান তালাক দেবে পনুকে। প্রেরণা আশ্চর্য হয় ভাইয়ের কথা। বলে, ধর্মীয়, আইনি, সামাজিক, পারিবারিক কোনো অস্তিত্ব নেই। ইভেন পৌনমী স্বীকার করে না বিয়েটা। তালাক কি হবে? কি আবার বকছিস তুই? বকছি না, আমার মন খচখচানি আছে, সেটা দূর করব। ইসি আপু অসুস্থ, শামিন আঙ্কেল আর ইলহাম আঙ্কেল ঢাকা ফিরুক,
তুমি কথা বলবে, আমি 15 তালাক চাই। প্রেরণা চুপ হয়ে যায়। প্রীতম ঘরে ঢুকে শ্বশুরকে কল করতে। তার শ্বশুরের সাথে কথা বলতে হবে। ইনু পৌঁছেছে কিনা সেটা জানতে হবে। আমাকে গালি দিয়েছে? শান্ত হয়ে বসে বোনকে জিজ্ঞেস করল ইরফান। ইনু কাঁদতে কাঁদতে বলল, রাগের মাথায় দিয়েছে, কিন্তু আমি মানতে পারছি না। ইরফান চুপচাপ বোনকে কিছুক্ষণ দেখে। বাড়িতে তখন কেউ ফেরেনি, ওরা দুজনই ছিল। ও কি তোর গায়ে হাত তুলেছে? ঠান্ডা গলায় জানতে চাইল ইরফান। না। তবে কেন বলি টর্চার করছে? ওটা টর্চারই। একটু বুঝতে চাইল না। আমাকে বলে দিল আমি ওর বোনের ভালোবাসি না, অথচ আমি ইশিয়াপুর থেকে কম কিছু ভাবি না ওদের। একটা লম্বা শ্বাস ফেলল ইরফান। বলো, তুই এখানে এসেছিস কেন? তোর ডিভোর্স চাই ওর থেকে? ইনু কেঁদে বলো, কী সব বলছো দাদা? ডিভোর্স কেন চাইব? আমি তো কষ্ট পেয়ে এসেছি। চলে যাব কখনো? ইনু কাঁদতে থাকে। তার ইচ্ছে করছে দেয়ালে মাথা ঠুকতে। শরীর এক ব্যথা শুরু হয়েছে, আর সে করছে পাগলের মতো আচরণ। তা কি হচ্ছে কে জানে। ইরফান ক্রন্দনরত বোনকে দেখে মেলান হেসে বলল, ওকে খুব ভালোবাসিস? থাকতে চাস ওর সাথে? তুই মানছিস আজকে তর্কাতর্কিতে তোর ভুল ছিল? তবে এখানে বসে থাকলে কোনো সমাধান হবে না, উল্টো ছোট মা অসুস্থ হবে এসে জানলে, আর ছোট বাবা তোর পেয়ারের প্রীতমের উপর চড়া হবে। ইনু কেঁদে ফেলল। বলো, আমি জানি না দাদান, আমি কি করব? ইরফান উঠে দাঁড়ায়। ঘরে গিয়ে গায়ে একটা শার্ট চাপিয়ে এসে বোনের হাত ধরে বলল, আয় আমার সাথে। বাড়িতে কেউ ফেরার আগে ইরফান ইনুকে বেরোলো। ইনু বারবার জানতে চাইছে কোথায় যাচ্ছি তারা। ইরফান গাড়ি চালাচ্ছে ফুল স্পিডে। গাড়ি গিয়ে থামলো রোজ গার্ডেন অ্যাপার্টমেন্টের সামনে। পেটে ব্যথাটা বাড়ছে ইনুর। ইরফান ওকে নিয়ে ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল টিপল। ইনু পেট চেপে ধরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। দরজা খুলল প্রীতমী। তার পেছনে এসে দাঁড়িয়ে আছে প্রেরণা। এপাশে ইরফান দাঁড়িয়ে শান্ত চোখে তাকিয়ে আছে প্রীতমের চোখ। তারপর বলে, ওর আচরণ বরাবর এমন ছিল, একটু অবুঝ, কিন্তু বোঝালে ঠিক বুঝে যায়। ও কোনো সিদ্ধান্ত নিতে পারে না, কোনো কিছু গভীর করে ভাবতে পারে না, একটু খামখেয়ালি। এসব জেনেও এগিয়েছিলে, বিয়ে করেছিলে। ওকে তো এসব আমৃত্যু সহ্য করতে যদি পুরোপুরি বুঝদার হয়ে যায় তবুও, কারণ ওর ততটাই এমন যেমন আমার ধাতব বদমাশি করা। বাট স্টিল শি ইজ সরি ফর টুডে। প্রীতম ফ্যালফ্যাল করে ইনুকে দেখছে। ইনুর মুখটা অস্বাভাবিক মলিন। প্রীতমের পেছনে দাঁড়িয়ে প্রেরণা দেখছিল ওদের। ইরফান থেমে আবারও বলতে শুরু করে, শি ইজ রিয়েলি হেভি সরি। আবারও একটু থেমে ইরফান চেঁচিয়ে উঠল, অ্যান্ড ইউ আর সরি, সরি ফর এভরিথিং। প্রেরণা ভাবলেসিন মুখে শুধু দেখছে। পৌনমী। ইরফান মির্জার কণ্ঠস্বর পেয়ে ধীর পায়ে হেঁটে ড্রয়িং রুমে এলো। ইরফান ইনুর দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, নিজের ঘরে যাইনো? ইনু ব্যথাটা আচমকা বেড়েছে। ধীরে ধীরে পা তুলে সে প্রীতমকে দেখে। প্রীতম ওর দিকে তাকিয়ে আছে। দাদানের দিকে এক পলক তাকিয়ে ইনু পা বাড়ায় সামনে। হঠাৎ করে পেটে এমনভাবে মোচড় দিয়ে উঠল তার, ইনু আর সইতে পারল না। ঘাম ছেড়ে দিয়ে শরীর থেকে তীব্র যন্ত্রণা অতিষ্ঠ হয়ে ইনু জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মেঝেতে। ওর দিকে বোকার মতো কয়েক সেকেন্ড তাকিয়ে রইল প্রীতম ইরফান। তারপর দুজনেই ইনু বলে চেঁচিয়ে উঠে ত্বরিত এসে ধরল ইনুকে। ইনু অবচেতন ছিল প্রায় 1.5 মিনিট। প্রেরণা কোলের ওপর ইনুর মাথাটা রাখে। ইরফান অ্যাম্বুলেন্স ডেকে নিল। প্রীতম ইনুকে আগলাতে ব্যস্ত। তখন ইনু শুধু চেঁচিয়ে যাচ্ছে, আপু আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমার মনে হচ্ছে আমি মরে যাব। প্রীতম, আমার এমন লাগছে কেন? যন্ত্রণার তোরে ঠিকমতো কিছু বলতে পারছে না সে। ব্যথাটা সবসময় এত জোরালো থাকছে না, হঠাৎ এসে ধাক্কা দিচ্ছে। তখন মিনিটের জন্য জ্ঞান হারিয়ে ফেলছে সে। আবার চেতনা ফিরলে সে চিৎকার। পৌনমী চুপচাপ দাঁড়িয়ে কাছে এমনভাবে চেঁচাচ্ছে কেউ আর স্থির থাকতে পারছে না। ডক্টর রুকাইয়া পরি মেয়ের হাত ধরে রেখেছে। তাকে দেখাচ্ছে খুব শান্ত, তবে আতকে তা নয়। ভেতরটা তার ছিঁড়ে খুকে যাচ্ছে এক ভয়ানক আশঙ্কায়। ইনু পেট হাত চেপে চেঁচিয়ে যাচ্ছে, মাম্মা আমি মরে যাচ্ছি, মাম্মা আমি মরে যাচ্ছি। রেডিওলজি বিভাগে ওয়েটিং রুমে উপস্থিত প্রীতম, ইসমাম, ইরফান,
ইহান, প্রেরণা, পৌনমী, শুদ্ধ এবং মিত জেনি ওরা সবাই শুনেছে ইনুর সেই আর্তনাদ। রেডিওলজি বিভাগের প্রধান ডক্টর নাফিজা তার কাজটা করতে পারছিল না ঠিকঠাকভাবে। তিনি পরীকে বলেন মেয়েকে ধরতে, পরী ধরতে পারছিল না। নির্বাক হয়ে দেখছে মেয়ের তরাক পানি, যেন ধরলেই মেয়েটা আরও কষ্ট পাবে, তাই ধরছেন না। দুজন নার্স এসে ধরলে সে বলল একটু আস্তে ধরো। মনিটরের দিকে দৃষ্টি নিবদ্ধ পরী। ইনু পেট থেকে ট্রান্সডিউসার সরিয়ে নিতে নিতে নাফিজা পরীর দিকে তাকিয়ে বলে ওর ইমার্জেন্সি ডিএনসি প্রয়োজন। পরী আপনি করবেন এটা নাকি মারুফ আপাকে বলবো? পরী যেমন শুনছে না কিছুই, ঝাপসা চোখে মেয়েকে দেখছে। ইনু ব্যথায় তোরে চেঁচিয়ে বলো মামা কি হয়েছে আমার? ডিএনসি মানে কি বলছে নাফিজা আন্টি? কথাটা ঠিকভাবে বলতে পারেনি, এর মাঝে জ্ঞান হারায় ইনু। পরী খুব শান্ত। নার্স দুটো বলল ওকে কেবিনে নিয়ে কোমর ইঞ্জেকশন দুটো দিয়ে দাও, আমি আসছি। ট্রলিতে করে অবচেতন ইনুকে আনা হচ্ছে দেখে সবাই তড়াক করে লাফিয়ে উঠে দাঁড়ায়। ছুটে যায় ইসমাম মির্জা। প্রীতম গিয়ে প্রথমে প্রীতমের ধরল ইনুর হাত। ওকে যেতে দেখে ইরফান, ইহান কেউ এগোলো না ওদের কাছে। প্রীতম গলা কাঁপছিল, জানতে চাইল কি হয়েছে। স্যার রুকাইয়া ম্যাম আসছে, আমাদের যেতে দিন, পেশেন্টকে দুটো ইঞ্জেকশন দিতে হবে প্লিজ। ক্যাবিনে ঢুকবে না কেউ কিছুক্ষণ। ইনুকে নিয়ে চলে গেল ওরা। ওইদিকে উৎকণ্ঠা মলিন সকলের মুখ। ইসমাম ছটফট করছে পরীকে দেখে। পরীর হাতে গ্লাভস পরে নিতে নিতে ক্লান্ত ভঙ্গিতে হেঁটে আসছে। ইসমাম চেঁচিয়ে উঠল হয়েছেটা কি আমার মেয়ের? এক পলক স্বামীর দিকে, এক পলক জামাইয়ের দিকে তাকিয়ে পরী নিস্তেজ কণ্ঠে বলো ইনকমপ্লিট অ্যাবর্শন। ফেটাসের বয়স 5 সপ্তাহ। এখানে উপস্থিত প্রত্যেকে শুধু চেয়ে চেয়ে দেখল পরীকে। পরী খুব শান্ত। প্রীতম শাশুড়ির মুখের দিকে কয়েক মুহূর্তে তাকিয়ে থেকে ছুটে যায় ইনুর ক্যাবিনে। ইসমাম সহ বাকিরা ধপ করে বসে পড়ল বেঞ্চিতে। শুদ্ধ শুধু করুণ কণ্ঠে মায়ের কাছে জানতে চাইল মামা, মামিমণির কি হয়েছে মামা? বান্দরবানের খবরটা পৌঁছে বিকেল 5:30 নাগাদ। আলো আর ঋতু হিমশিম খাচ্ছে। কি করবে না করবে বুঝে উঠতে পারছে না। দুটো মেয়ে এতটা অসুস্থ, ইসি ট্রিটমেন্ট চলছে হসপিটালে, পুরোপুরি সুস্থ না হলে ডাক্তাররা ছাড়বে না। মইন এসে শ্বশুর আর চাচা শ্বশুরকে বলো আপনারা দুজন থাকুক এখানে, দুজন ওখানে যান। মইন কথা মেনে ইলহাম আর ঋতু রওনা দিয়েছে তখনই। ইনুকে ওটিতে নিয়ে যাওয়া হবে সন্ধ্যা 7টা নাগাদ। আপাতত ব্যথানাশক ইঞ্জেকশন দেওয়া হয়েছে, হাতে ক্যানুলা পরিয়ে দুটো স্যালাইন সংযুক্ত করা হয়েছে। প্রীতম চুপচাপ এগোচ্ছে, তাকে দেখছে উদ্ভ্রান্তের ন্যায়। এগোতে এগোতে চশমা খুলল, চোখটা কেমন করছে তার। ঠিক ইনায়ার বেডের পাশে যখন দাঁড়ালো, দেখতে পেল আধ অবচেতন মেয়েটা চুপচাপ পিটপিট করে তাকাচ্ছে। প্রীতমের বুক কাঁপছে। মলিন মুখে দেখছে ইনুকে। ইনুও দেখছিল। হঠাৎ অস্ফুট বিড়বিড় করে খুব কষ্ট হচ্ছে প্রীতম। বলতে বলতে চোখ থেকে পানি ঝরল। প্রীতম তৎক্ষণাৎ ওর দিকে ঝুঁকে ওর মাথায় বুলিয়ে দিয়ে নরম গলায় বলল সেরে যাবে, একটু সহ্য করো। মনের কষ্ট হচ্ছে প্রীতম, তুমি জানতে আমাকে জানাওনি কেন? ব্যাকুল হয়ে জানতে চায় প্রীতম। ইনু কেঁদে বলল আমি এটা জানতাম না প্রীতম, বিশ্বাস করো, যখন থেকে জেনেছি তখন থেকে কষ্ট হচ্ছে আমার বাচ্চার। কান্না দমকে কথা বেরোচ্ছে না, শ্বাস বন্ধ হয়ে যাবে এমন। প্রীতম ওর মাথা কাছে বসে মাথাটা নিজের কোলের ওপর রেখে বলতে লাগলো এটা হয়তো পরিকল্পনা ছিল আল্লাহর ইনু, এমন করো না। প্রীতমের হাতটা আলগে ধরে কাছে ইনু। ব্যথা একেবারে কম গিয়েছে ইঞ্জেকশন দুটো দেওয়ার পর। এরপর সন্ধ্যা 7টায় ওটি। কাঁপা কাঁপা ডান হাতটা ইনু নিজের পেটে রেখে অজধারায় চোখে পানি ফেলতে থাকে। প্রীতমকে সান্ত্বনা দিতে পারছে না, সে নিজেও সান্ত্বনা পাচ্ছে না খুঁজে। এমন একটা যন্ত্রণাদায়ক মুহূর্ত। তার পুরুষ মনটা ক্ষান্ত হতে পারছে না। কিভাবে হলো যখন এমন করে কেন হলো? কেনই বা সে চলে গেল? কেন দিয়ে গেল মাকে এত যন্ত্রণা? এই প্রশ্নগুলো উত্তর সে খুঁজে পাচ্ছে না। প্রীতম ইনুকে আলগে নিয়ে চুমু খেয়ে বলো কেঁদো না এমন করে।
আমরা জানলে জান দিয়ে ওকে আলগাতাম না বলো? ও তো জানো না আমাদের, জানিয়ে আসেনি আমাদের। তোমার কোনো দোষ নেই, তুমি এভাবে কেঁদো না। সেটাই প্রীতম, আসলে আমি খুব অযোগ্য যে একটা অযোগ্য মেয়ে। মাম্মা পাপা অযোগ্য বউ তোমার, সেজন্য আল্লাহ ভেবেছে আমি অযোগ্য মা হওয়ার হয়তো, তাই ওনার উপহারুনি ফিরিয়ে নিয়েছেন। হু হু করে কাঁদছে ইনু। প্রীতম ওকে ধরে রেখেছে চুপ করে। এতক্ষণ পরই কেবিনের দরজার কাছে এসে দাঁড়িয়েছিল। মেয়ের কথাগুলো শুনে চুপচাপ চলে যায় কেবিনের দরজা থেকে। ক্যাবিনের বাইরে বসে আছে বাকিরা। এক পর্যায়ে মির্জা পরিবার থেকে ইসমাম, ইহান, ইরফান, বিপরীত পাশে আহসান পরিবারের লোকেরা। পৌনমি চুপ করে আপুর পাশে বসে আছে মাথা হেট করে। ইহান পৌনমিকে দেখে এক পলক নিজের ভাইয়ের দিকে তাকায়। তা হুট করে মাথায় প্রশ্ন এলো, ইরফান ইনুকে নিয়ে প্রেরণাদের বাড়িতে কি করছিল? কিন্তু পরিস্থিতি বিবেচনা চুপ করে আছে। ইরফান মাথা নিচু করে বসে আছে, দৃষ্টি মেঝেতে নিবদ্ধ। শুধু এত কিছু বোঝে না। সে ইরফানকে দেখে ইরফানের সাথে হাই হ্যালো করতে ব্যস্ত। ইরফান মলিন হাসে বাচ্চাটাকে দেখে। একটা সময় সে প্রেরণাকে ছেড়ে এসে ইহানকে কোলে চড়ে বসলো তার অভ্যাসের মতো। প্রেরণা মুখ ছেয়ে যায় অপ্রস্তুত ভাব। শুদ্ধ তখন ইহানের সাথে তার নতুন সুপারম্যানের ঠ্যাং ভেঙে যাওয়া আলাপ পাড়তে ব্যস্ত। প্রেরণা ধমকে ওঠে, শুদ্ধ এদিকে এসো, বিরক্ত করো না ওনাকে। ইহান কপাল কুঁচকে প্রেরণার দিকে তাকিয়ে বলে, ওকে এভাবে ধমকাচ্ছেন কেন? এটা হাসাহাসি করার সময় না, ওকে পরিস্থিতি বুঝতে হবে। বিরক্ত হয়ে ইহান বলো, সিরিয়াসলি? ও একটা বাচ্চা, যেখানে আমার বড়রা পরিস্থিতি বুঝি না সেখানেও বুঝবে? প্রেরণা চুপ হয়ে যায়। সে আসলে পছন্দ করছে না ছেলেটা ইহান তাজওয়ারের এত গা ঘেঁষা হোক। ইহান প্রেরণার অভিব্যক্তি বুঝল, কিন্তু এই সময় এমন আচরণ করলো শুদ্ধর সাথে, তাও তার কোলে চেপে বসার জন্য। এ যেন ভীষণ ইগো হার্ট হলো ইহান তাজওয়ারে। সে জেদ করে শুদ্ধকে আরেকটু মিশিয়ে নিল নিজের সাথে এবং প্রেরণাকে দেখে শুদ্ধ 3-4টা চুমু খেয়ে বুঝিয়ে বলল, আজ একটু কম কথা বলি বাচ্চা। মামিমণি অসুস্থ, চলো আমরা ওর জন্য প্রেরে আল্লাহর কাছে। শুদ্ধ ইহান আঙ্কেলের কথা মাথা নেড়ে চোখ বন্ধ করে প্রে করতে লাগলো। ইহান তাকায় প্রেরণার দিকে। প্রেরণা মাথা নিচু করে নেয়। ইরফান তখন শান্ত চোখে দেখতে থাকে ইহান প্রেরণাকে। ওদের দুজনকে দেখে এক পলক পৌনমির দিকে তাকায় ইরফান। এক কোণে কেমন গুটিসুটি মেরে বসে আছে মেয়েটা। ইরফান হঠাৎ করে বলো, আই এম সরি, বাট এখানে এতজনের থাকার দরকার নেই সম্ভবত। ইহান বলল, কেন, তুই বাড়ি যেতে চাস? না, বাচ্চা বা অসুস্থ লোক যেমন শুদ্ধ, মিস জেনি, তাদের দুজনের কথা বলছিলাম। পৌনমি কথাটা ইরফানের মুখে নিল না। ইরফান মাথা তুলে দেখল মিস জেনি। ভাইয়ের উপর কিঞ্চিত খুশি হলো ওই ভদ্র তা জ্ঞান দেখে। তারপর প্রেরণাকে বলল, মিস জেনি, পৌনমি শুদ্ধ ওদের বাড়িতে পাঠিয়ে দিন, বুঝলেন? পৌনমি যেতে চাইল না। ভাবির খবরটা না নিয়ে সে কোথাও যাবে না। প্রেরণা বুঝলো কথাটা ফেলে দেওয়ার মতো নয়, তাই আদেশ করল পৌনমিকে যেতে। কিন্তু পৌনমি গেল না। এতবার এক প্রকার জোর করে শুধুমাত্র শুদ্ধ আর মিস জেনিকে পাঠিয়ে দিল প্রেরণা। মির্জা বাড়ির গাড়ি এসে দিয়ে গেল ওদের। খানিক বাদে প্রীতম এলো কাহিল ভঙ্গিতে, পুরোপুরি বিধ্বস্ত অবস্থা তার। এসে ওয়েটিং রুমে এক কোণে চুপচাপ মাথা নিচু করে বসলো। ইসমাম ছিল প্রীতমের মুখোমুখি। হাঁপাচ্ছে লোকটা। খুব বড় একটা ধাক্কা পেয়েছে মেয়েটাকে নিয়ে আবারও। প্রীতমকে দেখে খুব রাগ চাপলো মাথায়। পরি সার্জিক্যাল পোশাক পরে ইসমামের পাশে এসে দাঁড়ায়। হাঁপাতে হাঁপাতে ইসমাম বলল, খুব বিয়ে করবে, সংসার করবে, পড়াশোনা করবে, এই করবে, সেই করবে, আবার সব কিছু করবে। তোমার মেয়ে করছে না? চো করছে না? প্রীতম চুপ করে আছে। প্রেরণা, ইহান, ইরফান ঘাড় ঘুরিয়ে দেখতে লাগলো ইসমামকে। ইসমাম বলতে লাগলো, কি হাল করে ছেড়েছে নিজেকে। এইসব নিয়ে কিছু তো বলতে পারবো না, কারণ আমার বলার দিন ফুরিয়ে গেছে, কারণ আমি তাকে বুঝি না, তাকে বোঝে তার স্বামী। পরি চুপ করিয়ে দিল ইসমামকে। থামবেন আপনি? যা হয়েছে একটা দুর্ঘটনা, আল্লাহ ডাকেন আমার মেয়ে যেন শক্ত থাকে।
আমি তো থেমেছি বহু আগেই পড়ি। মেয়ে যখন থেকে নিজের জীবন থেকে আমার মতামতের গুরুত্ব কমিয়ে দিয়েছে তখন থেকেই। কথাগুলো বলতে বলতে ইসমাম একটা দীর্ঘশ্বাস ফেলে। প্রীতম আর একটা কথাও বলেনি। শ্বশুরের কথা বিপরীতে সে যে নীরব হয়েছে, নীরবতা ভাঙছে ইনুকে ওটি থেকে বের করার পরে। এবার সবার আগে ছুটে গেল প্রীতম। ইনুর শরীরটা অবশ ছিল তখন, অ্যানেস্থেশিয়ার প্রভাবে স্যালাইন চলছিল। প্রীতমকে হুড়মুড় করে ঢুকতে দেখে বাকিরা কেউ পা বাড়ায়নি ওদিকে, ইসমামও না। সে শুধু চোখ মুখ কঠিন করে বসে একটা সিদ্ধান্ত নিয়ে নেয়। প্রীতমকে দেখে ইনু নড়ে চড়ে উঠতে চায়। প্রীতম ওকে থামিয়ে দিল। চুপ করে থাকো। আমি কি বেঁচে আছি? ক্লান্ত আর ক্ষীণ স্বরে বলল ইনু। এখন একটা ঘোরের মধ্যে আছো সে। ওটিতে কি হয়েছে তার স্পষ্ট মনে নেই কিছুই। একটা টাইম লুপে আটকে ছিল যেন। আছো? শান্ত জবাব প্রীতমের। ইনু বড় বড় শ্বাস নিয়ে প্রীতমের দিকে তাকিয়ে বলে, প্রীতম, আমি সরি, আজ ঝগড়া করব না। এটা কতবার বলবে? যতবার তোমার সাথে ঝগড়া করব তারপর ততবার। ইনু কাঁদছে হু হু করে। প্রীতম ওর বেটের পাশে বসে চুপচাপ ওকে দেখছে। কালো মোটা ফ্রেমের চশমার নিচে ছলছলে দুটো চোখ। ইনু বলল, তুমিও ওর জন্য কষ্ট পাচ্ছ তাই না? মাথা নাড়ালো প্রীতম। বলল, আমার শুধু মাথা একটা কথা ঘুরপাক কাছে। আমি বাবা হতে যাচ্ছিলাম। ইনু দু চোখ বন্ধ করে নেয়। ইনু কিছুক্ষণ ফোফানির মতো আওয়াজ বের হয়। তারপর নিজেকে সামলে নিয়ে বলল, এখান থেকে আমাকে বাড়িতে নিয়ে চলো। থাকতে চাই না এখানে আমি। সুস্থ হওয়া আগে। আপু কোথায়? পনু কোথায় আছে? আবার লম্বা একটা শ্বাস ফেল ইনেয়া বলতে লাগলো, প্রীতম, আমি আলাদা হতে চাই না। আমি তোমার বোনদের থেকে তোমাকে আলাদা করতে চাই না। অমন ইন্টেনশন নিয়ে আমি তোমার লাইফে আসিনি। ইনু তুমি ঠিক নেই। এসব তুমি সুস্থ হলে বলতে পারবে। আমার তখন আলোচনা করব। মনটা সব কিছু মিলে বিতৃষ্ণা হয়ে আছে। খানিক বাদে আবারও বলো, ও যদিও থাকতো তুমি খুব খুশি থাকতে তাই না? ও আমাদের বেবি হতো প্রীতম। একটার পর একটা প্রসঙ্গ টেনে হাহাকার করছিল। প্রীতম ওকে সান্ত্বনা দিতে পারছিল না। কি সান্ত্বনা দেবে? ঝুঁকে ইনুর দিকে তাকিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, তোমার বেবি চাই? 6 মাস পরে আমরা চেষ্টা করব। তুমি পড়াশোনা করবে, বেবিটা আমি পালবো। মনকে শান্ত করো ইনু। দু চোখ বন্ধ করে নেয় ইনু। তরক পাচ্ছে সে। প্রীতম আর অপেক্ষা না করে বেরিয়ে এসে পরীকে বলে, মা ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিন। ইরফান উঠে দাঁড়ায়, বোনকে একটিবার দেখে আসবে বলে। এদিকে ইসমাম ফোন কল রিসিভ করতে করতে হাঁপিয়ে উঠেছে। সবার মুখ দুশ্চিন্তা হচ্ছিল। পরি মেয়েকে সামলে মনকে শক্ত করে চলে যায় দুটো পেশেন্টের নর্মাল ডেলিভারি করাতে। সে যে ডাক্তার তার ফুরসত কই একটু। অসুস্থ মেয়ের মাথার কাছে বসার। রাত 12টা তখন। আবারও ওয়েটিং রুমে ঝিমোচ্ছিল সবাই। কারণেই বাড়ি যাওয়ার তারা। ইসমাম দু চোখ বন্ধ করে হেলান দিয়ে বসে আছে। ইনুকে তখন খাবার দেওয়া হয়েছে, রং চা এবং বিস্কিট। প্রেরণা উঠে গেল ভাইয়ের বউকে খাওয়াতে। পেছন থেকে প্রীতমও গেল। পুনমি ইসমামের পাশে বসেছিল। কিছুক্ষণ বসে থেকে উঠে দাঁড়িয়ে অহেতুক পায়চারি করছিল। একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে ছড়িয়ে নিয়ে দূরে কোথাও যাচ্ছিল না। ইরফান তাকিয়েছিল সেই কর্মকাণ্ড। হুট করে একটা চেয়ারের সাথে ধাক্কা খেয়ে ছড়িটা ছিটকে দূরে পড়ে যায়। আশেপাশে ইহানও ছিল না। আলু শামীমের সাথে কথা বলতে একটু দূরে চলে গিয়েছিল। পুনমি বোকা বনে গিয়ে পুরো ভয়াত্মক কণ্ঠে ইসমামকে ডাকলো, আঙ্কেল, আঙ্কেল। ইসমাম শুনতে পায়নি। সেই কপাল হাত ঠেকিয়ে ঝিমোচ্ছে। একটা লম্বা শ্বাস ফেলে উঠে দাঁড়ায় ইরফান। ওর কাছে এসে ছড়িটা তুলে বাড়ি দিয়ে বলে, ধরো। পুনমি চমকে ওঠে। ইরফান শান্ত স্বরে বলল, ভাবির জন্য একটা জায়গায় চুপ করে বসে থাকতে প্রে করা যায়। আমরা যেমন করছি এভাবে ছোটাছুটি করার মানে নেই। পুনমি ছড়ি নিয়ে ঘুরল। ইরফান গম্ভীর হয়ে বলল, 4 কদম এগিয়ে ডান যাও, বেঞ্চেতে বসো। পুনমি চুপচাপ তাই করল। আবারও গিয়ে চুপ করে বসে রইল। ইসমাম মির্জা ইনুকে হসপিটাল থেকে ডিসচার্জ করেছেন পরের দিন বিকেলে। গোটা রাত হসপিটালে ছিল পরি আর প্রীতম। প্রেরণা পুনমিকে নিয়ে বাড়িতে ফিরেছিল রাত 2টো নাগাদ। ইরফান তখনও শান্তিনে ফিরেছিল। ইনু সুস্থ মোটামুটি, কোনো ধরনের জটিলতা নেই আপাতত।
ডিএনসি ধাক্কায় শারীরিক দুর্বলতা যা একটু আছে সারতে খানিকটা সময় নেবে। মির্জাবাড়িতে ফিরেছে ইনু ইলহাম। ইনু উদ্গ্রীব হয়েছিল বাড়িতে যাওয়ার জন্য। হসপিটালেই আকাশি সাদা ডেকোরেশনে আর মেডিসিনের ঘ্রাণ তাকে একটু স্বস্তি দিচ্ছিল না। সে চাচ্ছিল বাড়িতে ফিরে নিজের ঘরে ঢুকে বিশ্রাম নিতে, একটু প্রীতমের সাথে সময় কাটাতে। কিন্তু হতবাক হলো ইনু যখন শুনল সে প্রীতমের সাথে যাচ্ছে না, তাকে শান্তিনীরে নিয়ে যাওয়া হবে। সকালে ইসমাম মির্জা এসে এই খবরটা দেওয়ার পর ইনু হতভম্ব হয়ে বলল, কেন পাপা, আমি তো বাড়িতে কেন যাব? আমি আমার বাড়িতে যাব। যাবে কারণ তোমার এখন যে কেয়ারটুকু প্রয়োজন সেটা তোমার মাম্মা মেজমা ছাড়া কেউ নিতে পারবে না, বুঝেছ? কিন্তু পাপা, ও বাড়িতে প্রীতম, মাফু, মিস জেনি। চুপ করো, বাড়তি একটা কথাও শুনতে চাই না। কেবিন ছেড়ে ইসমাম বেরিয়ে গেল। ইনু প্রীতমের দিকে চায়। প্রীতম চুপচাপ একপাশে দাঁড়িয়েছিল। সেই রাত থেকে না শ্বশুরের মুখোমুখি হয়েছে, না কথা বলেছে। ইনু প্রীতমকে বলল, প্রীতম, তুমি পাপাকে কিছু বলছো না কেন? প্রীতম, আমি বাড়িতে যাব। প্রীতম নিশ্চুপ। ইনু কেঁদে দিয়ে বলল, প্রীতম, তুমি রেগে আছো না ওই ব্যাপার নিয়ে? আমি যাব না শান্তিনীরে। তখন তো আমি রেগে চলে গিয়েছিলাম, থাকতাম না, বিশ্বাস করো, চলে আসতাম আমি দাদার না নিয়ে গেল। প্রীতম তখনও নিশ্চুপ। ইনু বলতে লাগল, তুমি কেন কোনো কথা বলছো না? আচ্ছা শোনো, আমি দাদানকে বলে দিব দাদান যেন আমাদের বাড়িতে না আসে, আর এটা নিয়ে ঝামেলা হবে না। প্লিজ রাগ কমাও এবার, আর যাও পাপার সাথে কথা বলো। প্রীতম ইনুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে জবাব দিল, মা বাবা একটা ডিসিশন নিয়েছে। ইনু, ওনাদের মুখের উপর আমি কিছুই বলতে পারছি না। কিছুদিন ও বাড়িতে থেকে বিশ্রাম নাও। এই, তোমাকে পাপা কিছু বলেছে আমার অসুস্থতার জন্য? বলো আমাকে, সেজন্য তুমি এমন করছো। এমন কিছু হয়নি, ইনু ক্লান্ত স্বরে জবাব দিল। প্রেরণাকে ইনু ধরছিল পাপাকে বোঝাতে। প্রেরণা বলছিল ইসমামকে, আঙ্কেল, বিষয়টা ওরা দুজনে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিক। ইসমাম কারো কথা শোনেনি। মেয়েকে রেগে ধমকে সবার সামনে থেকে নিয়ে গিয়ে শান্তিনীরে যাওয়ার সময় প্রীতমকে বলেছে, বাড়িতে এসে মন চাইলে কয়টা দিন ইনু আর আমার কাছে থাক। বাড়িতে এনে খুব চেঁচামেচি করছে ইসমাম, একটু নিজের শরীর খেয়ালটা রাখুনি। আমি তোমার রেজাল্ট দেখব, আর সন্ধ্যায় তোর রেজাল্ট দেবে, দেখব নিজের জীবনে তুমি কতটা সুখী হয়েছ। ইনু শুধু কাঁদছে, সে কোনো জবাব দেয় না। প্রীতম একটু জোর দিয়ে পাপার সামনে কেন তাকে আটকালো না এবার? একটা ভুল সে করেছে, কিন্তু তাই বলে এই সময়টা নিজেকে গুটিয়ে নিয়ে ইনু হাত ছেড়ে দিবে? ইসমাম কেউ থামাতে চায়নি। সবাই বুঝিয়ে ক্লান্ত, এমনি ইরফান বুঝিয়েছে ছোট বাবা। এখন ইনু, বোধ হয় তোমার কিংবা আমাদের থেকে ওর বরের প্রয়োজন বেশি। ইসমামের চাপা ক্ষোভ উছড়ে পড়ছে প্রীতমের ওপর। সে মেয়ের অসুস্থতা জন্য দায়ী করল প্রীতমকে। ইনু বিরোধিতা করে বলল, কি বলছো তুমি পাপা? আমি মা হতে যাচ্ছিলাম, এটা কোনো অপরাধ নয়। আর যদি অপরাধ হয়ে থাকে তবে প্রীতম তো একা দোষী না, আমিও দোষী। বকাবকি করলে তো আমাদের দুজনকে করো। এটা কোনো অপরাধ নয়, আমি জানি। আমি শুধু বলতে চেয়েছি তোমার জীবন মরণ সমস্যা হয়ে যেতে পারত, অথচ তোমার জ্ঞানী বর, বা তুমি এতটাই অজ্ঞান। কি সংসার করেছ? আর সন্ধ্যার রেজাল্টটা দিক, আমি দেখব, বিশ্রাম নাও। শান্ত গলা বলে ইসমাম চলে যায়। জানালা দিকে দৃষ্টি দিয়ে বসে থাকে কিনেয়া। এবার ফোনের দিকে তাকায় ইনু ভেজা চোখে। আসার পর থেকে প্রীতম একটিবার ফোন কলও করেনি তাকে। হাঁটুতে মাথা ঠেকিয়ে কাঁদতে থাকে ইনু। আর ওকে দূরে দাঁড় করিয়ে চুপচাপ দেখতে থাকে ইরফান। কাজ বাদ দিয়ে কম্পিউটার সামনে অযথা বসে আছে প্রীতম। আসলে কাজ সে কিছুই করছিল না। গতকাল ইনুকে নিয়ে ইসমামের বাড়িতে চলে যাওয়ার পর হসপিটাল বিল পে করে বাড়িতে ফিরে সে যে ঘরকুনো হয়েছে, এখন অবধি ঘর থেকে বেরোয়নি। তাকে লাগছে উদ্ভ্রান্তের মতো। প্রেরণা অনেক উপেক্ষা করে শেষে গিয়ে ভাইয়ের কাঁধে একটা হাত রাখে। বসে পাশে প্রীতম হাসার চেষ্টা করে আপুকে দেখে। চেষ্টা সফল হয় না।
না দরাজ গলা বলে, ওকে নিয়ে আয়, অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, তুই গেলে ইসমাম আঙ্কেল আপত্তি করবে না, এখন তার রাগ পড়েছে হয়তো। আর শোন, উনি এমন না, আমরা জানি মেয়ে এত বড় অ্যাক্সিডেন্টে ধাক্কা সামলাতে পারেনি। এই যা। প্রীতম নিশ্চুপ। প্রেরণা ভাইকে বোঝানোর মতো করে বলে, দেখ মানছি তোদের মধ্যে ঝামেলা হচ্ছে, কিন্তু এসব স্বামী স্ত্রীর সম্পর্কে বৈশিষ্ট্য, সেসবকে তুই সম্পর্কের খারাপ করার কারণ বানাতে পারিস না। তাও ইনু এই সময়। আমরা এত ইগো নিয়ে বড় হইনি মেবি। ও আসুক, আমি দুজনে মিলে ওকে বোঝাবো সুন্দর করে, বুঝবে ঠিক। তোর দুলাভাইয়ের কথা মনে আছে? আমি সপ্তাহ কয়েকবার ঝামেলা করতাম, যদিও ইনু মতো এত জেদি ছিলাম না, তবু বিষয়টা তা না আপু। আমার সেলফ স্টিম লো লাগে ওদের ফ্যামিলির সামনে গেলে। আমার মনে হয় সবাই সব কিছু আমাকে দেখে উপহাসের হাসি হাসে, আর এমনিতেও স্পেস দিচ্ছি ওকে সবাইকে। আমি আমার তরফ থেকে সর্বোচ্চ এটাই করতে পারি। টায়ার্ড আপু, যাই লাজুক। এবার তোকে বোঝাপড়া করিয়ে দেব আমি। আজ তোর রেজাল্ট দিবে, যা গিয়ে নিয়ে আয়। তোর সমস্যা না, সমস্যা সৃষ্টি একজন থার্ড পারসন দ্বারা, ও সব সমূলে উৎপাটন করব আমি এইবার। প্রীতম চশমা ঠিক করে বোনের দিকে তাকিয়ে বলে, মানে ইরফান মির্জাকে নিয়ে আমাদের দুবারই আর ঝামেলা হবে না, সবটা ঠিক হয়ে যাবে, আমি সে ব্যবস্থা করব। বুঝতে পারছেন না প্রীতম কিছু? ভাইকে চিন্তার মধ্যে রেখে প্রেরণা ব্যাগ নিয়ে উঠে দাঁড়ায়। তার একটু ক্যাটারিংয়ের সার্ভিস অফিসে যেতে হবে, দুজন ক্লায়েন্ট এসেছে, আজ দুটো লিফট বন্ধ। 1 ঘন্টার জন্য হঠাৎ সবাইকে সিঁড়ি ব্যবহার করতে হচ্ছে। প্রেরণা চিন্তিত হয়ে পা ফেলছে। লিফটে যদি 1 ঘন্টা আগে চালু না হয় তবে পৌনমীর বিপদ। পৌনমী গিয়েছে ছায়ানটে। ঠিক সেই সময় কেউ যেন শীষ বাজাতে বাজাতে প্রেরণার পিছনে আসছিল। প্রেরণা ঘুরে দেখল রাফিদ। ওর মুখে চামড়া শক্ত করে গেল হঠাৎ। রাফিদ এসে আন্তরিক হয়ে জড়ানো গলায় বলে, কেমন আছো প্রেরণা? ওকে দেখে মনে হচ্ছে স্বাভাবিক অবস্থায় নেই, কিছু একটা খেয়েছে। প্রেরণা দূরে সরে দাঁড়িয়ে কঠিন হয়ে বলল, 100 হাত দূরে থাকতে আমার থেকে, জাস্ট গেট লস্ট, নয়তো থাপ্পড় মেশ গাল লাল করে দিবে।